আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আমাদের এর আগে আমি একটি ভূমিকা সহ একটি প্রায় ৪৫ মিনিটের দীর্ঘ আমার কিছু কথা সহ আমি পাবলিশ করেছি গতকালকে। আজকে থেকে হয়তো আমি এই বিকাশ মনোবিজ্ঞান বইটা পাঠ করার ইচ্ছা পোষণ করছি আর কি। তো আমাদের প্রথম অধ্যায়ে আছে বিকাশ এবং আমাদের মনোবিজ্ঞানের এই বিকাশ সম্পর্কে ধারণা আছে। এই বিকাশ বলতে আমরা কোন বিকাশকে বুঝছি, মানে আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, একটা শিশু যে ছোট থেকে বড় হচ্ছে বা ক্রমান্বয়ে যৌবনকালে পদার্পণ করছে, তার পরবর্তীতে সে বৃদ্ধ বয়সে চলে যাচ্ছে, এই যে যেই বিকাশগুলো ঘটছে সেই বিকাশের কথাই আমরা বলছি এখানে এই বইটিতে। তাহলে এই ব্যাপারটি আপনারা অবশ্যই একটু মাথায় রাখবেন। এবং আমাদের এই যে বিকাশ মনোবিজ্ঞান বই, এটির মানে সত্যিকারের যে নাম, যেটি কিনা মূল, এটি অনুবাদিত একটা বই এবং এই বইটি অনুবাদ করেছেন ডক্টর সুলতানা বানু, যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এবং মূল বইটির রচয়িতা হচ্ছেন ইবি হারলক, যে বইটার সম্পূর্ণ নাম হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ। তো সেই বইটি আমরা পাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। আমরা শুরু করি। মনোবিজ্ঞানে বিকাশ সম্পর্কিত ধারণা। বিকাশ মনোবিজ্ঞানের একটি শাখা, যে শাখায় ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তন এবং ব্যক্তিতে সেই পরিবর্তনগুলোর পার্থক্য পর্যালোচনা করা হয়। লাভ উভয় এর মতে বিকাশ মনোবিজ্ঞান যে শুধু বয়সানুযায়ী আচরণের বিবরণ দান করে তা নয়, বিভিন্ন বয়সের ব্যক্তিভেদে আচরণে যে পার্থক্য সূচিত হয় সেসবের অন্তর্নিহিত কার্যকারণ সম্পর্কেও সুস্পষ্ট ধারণা প্রদান করে। কোনো বিকাশ মনোবিজ্ঞানী গর্ভধারণের সময় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের বিকাশজনিত বিভিন্ন পরিবর্তন পর্যালোচনা করেছেন। এভাবে সামগ্রিক জীবন বিকাশ প্রক্রিয়া অর্থাৎ বর্ধন ও অবনতি সূচক বিকাশ ধারার পূর্ণ চিত্র তারা তুলে ধরতে চেষ্টা করেছেন। আবার কোনো মনোবিজ্ঞানী জীবনের কোনো একটি সংক্ষিপ্ত পর্যায়ের অর্থাৎ একটি নির্দিষ্ট বয়স, যেমন শৈশব, যৌবন, বৃদ্ধ বয়সে সংঘটিত পরিবর্তন ধারার বিশদ পর্যালোচনা করেছেন। বর্তমান গ্রন্থে জীবনব্যাপী বিভিন্ন বয়সে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয় তার বিশদ বিবরণ দানের চেষ্টা করা হয়েছে। বিকাশ মনোবিজ্ঞানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে শুরুতে এই শাখায় কেবল বয়স এবং ভিন্ন পর্যায়ের বিবরণ লিপিবদ্ধ করা হতো। অর্থাৎ নির্দিষ্ট বয়সে যে পর্যায়ক্রমিক বিকাশ সূচিত হয়, গবেষকরা শুধু সে সম্পর্কে জানতেই আগ্রহী হতেন। সেজন্য প্রধানত ব্যক্তির ক্রমবিবর্তনমূলক অভিযোজন অর্থাৎ প্রাণ ধারণের জন্য প্রয়োজন এরকম বিষয়ের উপর গবেষণা করা হতো। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাপূর্ব বা প্রি স্কুল ও শিক্ষা জীবন শুরু করেছে এমন শিশু কিশোরদের উপর গবেষণা পরিচালনা করা হয়েছে। খুব সম্প্রতি গবেষণার ক্ষেত্র প্রসার লাভ করেছে। প্রথমে শিশুর জন্ম, পরে সার্বিক গর্ভধারণ প্রক্রিয়া গবেষকদের মনোযোগ আকর্ষণ করে। তৎপরবর্তীকালে বয়োপ্রাপ্তিকাল ও বৃদ্ধ বয়স সম্পর্কে গবেষণার আগ্রহ বৃদ্ধি পায়। সবশেষে মধ্যবয়স বা মিডল এজ গবেষণার আওতাভুক্ত হয়। জীবনের বিভিন্ন বয়সের উপর সমান গুরুত্ব না দেওয়ার দুটি কারণ রয়েছে। প্রথমত, কোনো একটি নির্দিষ্ট বয়সে উদ্ভূত সমস্যা বয়সের সাথে সম্পৃক্ত কিছু সমস্যা সমাধানের লক্ষ্যে বিকাশ ধারার উপর প্রধানত গবেষণা করা হতো। উদাহরণস্বরূপ, মধ্যবয়সী একজন ব্যক্তি যতটুকু সার্থকভাবে শারীরিক ও মানসিক ক্ষমতার পরিবর্তনগুলোর সাথে অভিযোজন করতে সক্ষম, সে অনুযায়ী তার বার্ধক্যের অভিযোজন নির্ধারিত হবে। আচ্ছা, এখানে এই লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। মধ্য বয়সে একজন ব্যক্তি যতটুকু সার্থকভাবে শারীরিক ও মানসিক ক্ষমতার পরিবর্তনগুলোর সাথে অভিযোজন করতে সক্ষম, সে অনুযায়ী তার বার্ধক্যের অভিযোজন নির্ধারিত হবে। মধ্যবয়স সম্পর্কে সব গবেষণা এই ধারণা থেকেই উদ্ভূত। সময়ের সাথে সাথে বিকাশ মনোবিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহে পরিবর্তন সূচিত হওয়ার ফলে বিভিন্ন বয়সে সংঘটিত বিভিন্ন ধরনের বিকাশজনিত ঘটনা সম্বন্ধে সংগৃহীত তথ্যের মধ্যে সঙ্গতির অভাব পরিলক্ষিত হচ্ছে। এরকম অসঙ্গতির অন্যতম কারণ হচ্ছে এই যে কোনো একটি নির্দিষ্ট বয়সের আচরণের প্রতিনিধিত্বকারী নমুনা বা স্যাম্পল নির্দেশক পরীক্ষণ পাত্র ও উপযুক্ত পদ্ধতির অভাবে সেই বয়সের আচরণ ধারার স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে গবেষণা পরিচালনা করা অত্যন্ত কষ্টকর। বিভিন্ন বয়সের উপর অসম গুরুত্ব দানের দ্বিতীয় কারণ হচ্ছে এই যে কোনো বয়সের ব্যক্তিদের নিয়ে অন্যান্য বয়সের ব্যক্তিদের চেয়ে গবেষণা পরিচালনা করা অনেক বেশি কঠিন।
যেমন শিক্ষা জীবন শুরু করেনি এমন কচি শিশু অথবা পরিণত বয়সের ব্যক্তিকে পরীক্ষণ পাত্র হিসেবে সহজে পাওয়া যায় না। বিকাশসূচক পরিবর্তনের অর্থ: পরিণমন ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের মধ্যে সংঘটিত ক্রমবর্ধমান পর্যায়ক্রমিক পরিবর্তনকে বিকাশ বলা হয়। ভ্যান ডেন ডেল এর মতে বিকাশ গুণগত কোয়ালিটেটিভ পরিবর্তন নির্দেশ করে। এর অর্থ হলো বিকাশ বলতে একজন ব্যক্তির শুধুমাত্র উচ্চতা কিংবা যোগ্যতার বৃদ্ধি বোঝায় না। এ শব্দটির সাহায্যে দেহজ অসংখ্য সংগঠনের স্ট্রাকচার ও অঙ্গ প্রত্যঙ্গের কর্মকাণ্ডের ফাংশন একটি সমন্বিত প্রক্রিয়াকে বোঝায়। জীবনব্যাপী বিকাশ ধারার পরিবর্তন অথবা ক্রমবিবর্তনমূলক ইভলিউশনাল ও ক্ষয়, যেটি কিনা অ্যাট্রোফি অথবা কোষ ক্ষয় প্রাপ্তির মতো জটিল পরিবর্তন, যেটা কিনা ইনভলেন্টিনাল চেঞ্জ, এরকম দুটি পরিবর্তন বিরোধী প্রক্রিয়া একই সাথে চলতে থাকে। প্রাণের সূচনা অর্থাৎ গর্ভধারণ থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত এরকম প্রক্রিয়ার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে বিকাশ সংঘটিত হয়। ভ্রূণ পর্যায়ে যদিও কোষের ক্ষয় চলতে থাকে, তবুও অল্প বয়সে পরিবর্তন প্রক্রিয়া প্রাধান্য লাভ করে। একইভাবে পরিণত বয়সে কোষের অপুষ্টিজনিত ক্ষয় প্রাধান্য লাভ করলেও কোনো অঙ্গের পরিবর্তন একই সাথে সংঘটিত হয়, যেমন চুল বৃদ্ধি পায় ও কোষ স্থানান্তর প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকে। বয়স পরিবর্তনের সাথে সাথে কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ ও মানসিক ক্ষমতা অন্যান্য অঙ্গ ও ক্ষমতার চেয়ে বেশি পরিবর্তিত হয়। মানুষের জীবন স্থিতিশীল নয়। গর্ভধারণের মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শারীরিক ও মানসিক ক্ষমতার সবসময় পরিবর্তন সাধিত হচ্ছে। সেজন্য গর্ভে নতুন একটি শিশুর উদ্ভব হয়েছে, সাথে সাথে তার শারীরিক ও মানসিক ক্ষমতাসমূহের যে অবকাঠামো গড়ে ওঠে তার রূপ ক্রমশ বদলে যায়। কারণ একটি শিশু পরিপক্কতা অর্জন প্রক্রিয়ার পরিবেশ থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নত, যেটি কিনা প্রোগ্রেসিভ প্রতিক্রিয়া প্রণালী অনুসরণ করে। ফলে শারীরিক ও মানসিক ক্ষমতার সম্মিলনে শিশুর মধ্যে নানা ধরনের জটিল কর্মক্ষমতার সঞ্চার হয়। বিকাশের ধারায় প্রাথমিক জীবনের যোগ্যতার উন্নতি, পরবর্তী সময়ে এর অবনতি ও পরিণত জীবনের সেসবের পুনরাবির্ভাবকে যদিও বাওয়ার একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন, তবু এই নিরবিচ্ছিন্নতার বৃত্তাকারে আবর্তনশীল সাইক্লিক রূপটি অনুধাবনীয়। বিকাশের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় বলে যে এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া তা নয়। পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন ধারার ব্যাপক পুনরাবৃত্তি হয় বলেই একে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলা যায়। বাওয়ারের বিবরণ অনুযায়ী নবজাত শিশুকে ধরে থাকলে হাঁটতে চেষ্টা করে। এরকম ক্ষমতা ক্রমশ অদৃশ্য হয়ে 8 অথবা 10 মাস বয়সে আবার প্রকাশ পায়। তিনি আরও বলেছেন যে বিকাশ ধারার পর্যায়ক্রমিক রূপটির বিভিন্ন ব্যাখ্যা কী হবে তা নির্ভর করে যে বিশেষ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ব্যাখ্যা করা হবে তার উপর। যা হোক ব্যাখ্যাগুলোর মধ্যে সাধারণ যে মিল খুঁজে পাওয়া যায় তা হলো এই যে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হলেও মানসিক ক্ষমতার বৃদ্ধি একটি নিরবিচ্ছিন্ন ও যৌগিক অ্যাডিকটিভ প্রক্রিয়া। মানুষ যখন বিগত বয়সের আচরণে পশ্চাৎগমন রিগ্রেশন করে তখন স্বাভাবিকভাবে তার একটি কারণ থাকে। উদাহরণস্বরূপ বয়সন্ধিকালে দৈহিক বৃদ্ধি দ্রুত সংঘটিত হওয়ায় বালক বালিকারা শৈশবের মতো অপ্রতিভতা প্রদর্শন করে। আচরণের এরকম পরিবর্তনের ধারার রেখাচিত্র প্রায়ই গম্বুজাকৃতির বা বেল শেপড হয়। পরিবর্তনের মাত্রা প্রথম দিকে দ্রুত ঊর্ধ্বমুখী হয়, মধ্য বয়সে মন্থরগতি বিশিষ্ট হয়ে বৃদ্ধ বয়সে আকস্মিকভাবে নিম্নমুখী হয়। একথা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে পরিবর্তনের এই ধারাকে কখনো সবল রেখার সাহায্যে প্রকাশ করা যাবে না। তবে ভিন্ন ভিন্ন ক্ষমতা বিকাশের মাত্রা অল্প কিছুদিনের জন্য অথবা বেশ কিছুদিন একরকম থাকতে পারে। বিকাশ সূচক পরিবর্তনের লক্ষ্য সে সম্পর্কিত গবেষণাসমূহ এবং বিকাশ সূচিত পরিবর্তনের প্রতি ব্যক্তির নিজস্ব মনোভাব ইত্যাদি পর্যালোচনা করার মাধ্যমে বিকাশ সূচক পরিবর্তন সম্পর্কে যথাযথ ধারণা করা সম্ভব। বিকাশ সূচক পরিবর্তনের লক্ষ্য: মানুষ যে পরিবেশে বাস করে বিকাশজনিত পরিবর্তনের মাধ্যমে সে নিজেকে সেই পরিবেশের উপযোগী করে তোলে। এই ক্ষমতা অর্জনের জন্য প্রয়োজন আত্মোপলব্ধি। লক্ষ্যটি অবশ্য কখনো স্থায়ী নয়। পরিবেশের সাথে নিজেকে সঙ্গতিপূর্ণ করে তোলার অভিপ্রায়কে দৃঢ় সংকল্প বলা হয়। এর অর্থ হলো ব্যক্তি যে কাজের উপযুক্ত আগ্রহ সহকারে সেই কাজ সম্পাদন করা, অর্থাৎ স্বীয় আকাঙ্ক্ষা অনুযায়ী শারীরিক ও মানবিক যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াস। জন্মগত ক্ষমতা ও প্রশিক্ষণের মাত্রা অনুযায়ী এই দৃঢ় সংকল্প জন্মে। শুধুমাত্র শৈশবকালীন প্রশিক্ষণই নয়, বড় হওয়ার সাথে সাথে সামাজিক প্রত্যাশা পূর্ণ করার যে প্রয়োজনীয়তা দেখা দেয় তাও এর অন্তর্ভুক্ত। আত্মোপলব্ধি মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যেসব ব্যক্তি সুষ্ঠুভাবে ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন করতে সক্ষম, সন্তোষজনক উপায়ে নিজস্ব আগ্রহ, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করার সুযোগ তাদের অবশ্যই থাকতে হবে।
তবে এসব আচরণ অবশ্যই সামাজিক আদর্শমান অনুযায়ী হতে হবে। এরকম সুযোগের অভাবে একজন ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি সাধারণভাবে সবার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারে। বিকাশসূচক পরিবর্তন সম্পর্কে গবেষণাসমূহ। আগেই উল্লেখ করা হয়েছে যে শৈশব, কৈশোর ও তরুণ বয়স সম্পর্কে গবেষণা যৌবন পরবর্তী বয়স সম্পর্কে গবেষণার চেয়ে অনেক বেশি প্রসার লাভ করেছে। এরকম অসম গুরুত্বের একটি কারণ হচ্ছে শিশু, কিশোর ও তরুণ তরুণী সম্বন্ধে সমাজে নানা রকম বিশ্বাস প্রচলিত। গবেষকরা এসব বিশ্বাস যথার্থ অথবা খণ্ডনযোগ্য তা যাচাই করার উদ্দেশ্যে গবেষণা পরিচালনা করেছেন। কৈশোর পরবর্তী বয়স সম্পর্কে সমাজের বদ্ধমূল বিশ্বাস অপেক্ষাকৃত কম বলে এসব বয়স গবেষকদের খুব কম অনুপ্রাণিত করেছে। মধ্যবয়সের পরিবর্তনগুলো সম্পূর্ণভাবে শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল মনে করা হয়, সেজন্য এই বয়সটিকেও মনোবৈজ্ঞানিক গবেষণার আওতাভুক্ত নয়। কোনো দেশের জনসমষ্টিতে শিশুর তুলনায় বৃদ্ধ ব্যক্তির সংখ্যা নিতান্ত কম বলে বৃদ্ধদের বিকাশজনিত পরিবর্তনকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। বর্তমানে অবশ্য জীবনের যে কোনো বয়সে সংঘটিত বিকাশজনিত পরিবর্তনই যে গবেষণার বিষয় হতে পারে সেরকম ধারণা পোষণ করা হয়। অনেকদিন আগেই আচরণের উপর পরিবেশ ও বংশগতির নেচার নার্চার, বংশতির শব্দটি এখানে বংশতির কিন্তু বংশগতির হতে পারে, যাই হোক আমি দুঃখিত, বংশতির প্রভাব সম্পর্কে যে বিতর্কের সূচনা হয়েছে তা সম্প্রতি গবেষকদের মনোযোগ আকর্ষণ করেছে। পারিপার্শ্বিকতার প্রভাব ও অভিজ্ঞতা অথবা শিক্ষণের পাশাপাশি বংশগতি, হেয়ারিডিটি, উদ্ভূত পরিপক্কতা, ম্যাচারেশন মানুষের বিকাশমূলক পরিবর্তন সাধনে কতখানি অবদান রাখছে তা জানতে গবেষকরা আগ্রহী হয়। এই বিরোধটির সন্তোষজনক সমাধান নিরূপণের উদ্দেশ্যে অসংখ্য গবেষণা সম্পাদিত হয়েছে। বিভিন্ন বয়স সম্পর্কে সাম্প্রতিককালের এসব গবেষণার ফলে বিকাশমূলক পরিবর্তনের কারণ ও কার্যকারিতার অসংখ্য নূতন নূতন মতবাদের সৃষ্টি হয়েছে। তবে এসব মতবাদ পরীক্ষণ ভিত্তিক তথ্যের সাহায্যে সমর্থিত হয়নি। অধিকাংশ মতবাদ বিকাশ মনোবিজ্ঞান স্বীকৃত তথ্যকে সমর্থন যোগানো কিংবা সেগুলো খণ্ডন করার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। যে কোনো একটি নতুন মতবাদ মনোবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি কিংবা নতুন পরীক্ষণ পরিকল্পনার জন্ম দিতে পারে। নতুন প্রবর্তিত মতবাদগুলোর মধ্যে পিয়াজের বা পাইজেট, এখানে বানানটি হচ্ছে PIAGET, বাট এখানে লিখেছি পিয়াজের মতবাদ, বিশেষত তার জ্ঞান বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট মতবাদের অন্য কোনো মতবাদ গবেষকদের এত বেশি অনুপ্রাণিত করতে পারেনি। একইভাবে কোলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন পর্যায় ও গ্যাসেল প্রবর্তিত ইকুইলিব্রিয়াম ও ডিসইকুইলিব্রিয়াম পর্যায় বিষয়ক ধারণা অসংখ্য গবেষণার জন্ম দিয়েছে। বিকাশসূচক পরিবর্তনের প্রতি মনোভাব। দেহের অভ্যন্তরের পরিবর্তন অথবা মানসিক ক্ষমতার পরিবর্তন যদিও নিরবিচ্ছিন্নভাবে সংঘটিত হচ্ছে, তবুও দেখা যায় না। যে পর্যন্ত এসব পরিবর্তন ব্যক্তিবিশেষের জীবনে কোনো প্রভাব বিস্তার না করে সে পর্যন্ত সেসব পরিবর্তন সম্পর্কে সে খুব কমই সচেতন হয়। যেমন শৈশব কিংবা তরুণ বয়সের চেয়ে বৃদ্ধ বয়সে বিকাশজনিত পরিবর্তন ধীরগতিতে সংঘটিত হয়। পরিবর্তন যতই ধীরগতিতে সম্পন্ন হোক না কেন, একথা সত্যি যে ব্যক্তিকে সর্বতোভাবে পরিবেশের উপযোগী করে তুলতে হয়। কিন্তু ব্যক্তি যখন অপেক্ষাকৃত ধীরে সঙ্গতি বিধান করে তখন সে এ বিষয়ে সচেতন হতে পারে না। পক্ষান্তরে পরিবর্তন দ্রুত অনুষ্ঠিত হলে ব্যক্তি অন্যান্যদের মতো সে সম্পর্কে সচেতন হয়। একইভাবে বৃদ্ধ বয়সে যখন অবনতি সূচক পর্যায়ে দ্রুত শুরু হয় তখন বৃদ্ধরা সহজেই উপলব্ধি করে যে স্বাস্থ্য ভেঙে পড়ছে এবং মানসিক ক্ষমতা কমে যাচ্ছে। এই সময় তাদের নির্দিষ্ট জীবনধারার প্রতি মুহূর্তে নূতনভাবে অভিযোজনের প্রয়োজন হয়। বার্ধক্যের অক্ষমতা ও চিত্ত দৌর্বল্য যখন জীবনকে ঘিরে ফেলে তখন পূর্বজীবনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিত্যাগ করা বৃদ্ধদের জন্য অবশ্য করণীয় হয়ে পড়ে। অধিকাংশ বৃদ্ধ মনে করে যে বর্তমান জীবনের চেয়ে বিগত জীবন অনেক সুখময় ছিল। অধিকাংশ বালক বালিকা অতি আগ্রহের সাথে অপেক্ষা করে যে কবে তরুণ বয়সে প্রবেশ করবে, কিন্তু সত্যিকার অর্থে যখন কাঙ্ক্ষিত বয়সে পৌঁছে তখন প্রায়ই এরা শৈশবের বাধাবন্ধনহীন জীবনে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করে। লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার। অধিকাংশ বালক বালিকা অতি আগ্রহের সাথে অপেক্ষা করে যে কবে তরুণ বয়সে প্রবেশ করবে, কিন্তু সত্যিকার অর্থে যখন কাঙ্ক্ষিত বয়সে পৌঁছে তখন প্রায়ই এরা শৈশবের বাধাবন্ধনহীন জীবনে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করে। একইভাবে এমন অনেকে আছেন যারা সাগ্রহে চাকরি থেকে অবসরের দিন গুনতে থাকেন, কিন্তু অবসর গ্রহণের সময় যতই এগিয়ে আসার সাথে সাথে চাকরি শুরু করার দিনগুলো সম্বন্ধে ভাবতে বসেন। অর্থাৎ সে সময় কিভাবে তাদের মর্যাদা ও যোগ্যতা স্বীকৃত হতো সেই সব স্মৃতিচারণ করেন। কোনো ব্যক্তি যখন অভ্যন্তরীণ পরিবর্তন সম্পর্কে সচেতন হয় কেবল তখনই পরিবর্তনের প্রতি একটা নির্দিষ্ট মনোভাব পোষণ করতে পারে। এ মনোভাব কতটুকু অনুকূল কিংবা বিরূপ হবে তা কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। হারলক এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করেছেন
যা এখানে বর্ণনা করা হলো। ক, চেহারা। যেসব পরিবর্তন চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে সেগুলো সবসময় একজন ব্যক্তির কাছে গ্রহণীয় এবং এর ফলে বিকাশের প্রতি তার অনুকূল মনোভাব জন্মে। কিন্তু যেসব পরিবর্তন সৌন্দর্য বৃদ্ধির সহায়ক নয় সেগুলো বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা চলে। খ, আচরণ। বয়োবৃদ্ধি বা পুবার্টি ও এটা কিন্তু পোবার্টি না, এটা কিন্তু পুবার্টি, PUBERTY, উচ্চারণ যদি অন্য কিছু হয় আপনারা করে নিতে পারেন। বয়োবৃদ্ধি ও বৃদ্ধ বয়সে আচরণের পরিবর্তন ভীতির উদ্রেক করে বলে বিকাশজনিত পরিবর্তনের প্রতি ব্যক্তির মনোভাব বিরূপ হয়। কিন্তু পরিবর্তনগুলো অনুকূল হলে মনোভাবেও উন্নতি হয়। যেমন 2 বছর বয়সের পরমুখাপেক্ষী অসহায় অবস্থা দূর হয়ে শৈশবের স্বনির্ভরশীলতার উত্তরণ দেখে শিশু আনন্দিত হয়। সামাজিক বদ্ধমূল ধারণা। গণযোগাযোগের মাধ্যমে জনসাধারণ বিভিন্ন বয়স সম্পর্কে সমাজে প্রচলিত বদ্ধমূল ধারণা অর্জন করে। এসব ধারণার বশবর্তী হয়ে সবাই সমবয়সীদের বিচার করে। গ, সামাজিক মূল্যবোধ। প্রত্যেক সমাজ ব্যবস্থায় বিভিন্ন বয়স সম্পর্কে কিছু নির্দিষ্ট বিশ্বাস প্রচলিত থাকে। আমাদের সমাজেও চিরাচরিত প্রথায় যৌবন থেকে শুরু করে মধ্যবয়সের প্রারম্ভ পর্যন্ত সবসময় মানুষ সবচেয়ে বেশি কর্মক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা হয়। সেই জন্য অন্যান্য বয়সের তুলনায় তারুণ্য ও যৌবনের প্রতি অনুকূল মনোভাব পোষণ করা হয়। কর্মধারায় রুল পরিবর্তন। বিভিন্ন বয়সে ব্যক্তি যে ভূমিকা পালন করে, অর্থাৎ যে ধরনের কাজ করে, সেই অনুসারে তার প্রতি সমাজের মনোভাবও গড়ে ওঠে। চাকুরি জীবন থেকে অবসর নেওয়ায় কিংবা স্বামীর মৃত্যুতেও বৈধব্য বরণ করায় জীবন দুর্দশাগ্রস্ত হলে সমাজও এদের প্রতি কম সহানুভূতিশীল হয়। চ, ব্যক্তিগত অভিজ্ঞতা। বিকাশজনিত পরিবর্তন সম্পর্কে ব্যক্তির মনোভাবের উপর ব্যক্তিগত অভিজ্ঞতা গভীরভাবে প্রভাব বিস্তার করে। অবসর গ্রহণের সময় যত নিকটবর্তী হয় মধ্যবয়স্ক অফিস পরিচালকদের কর্তৃত্ব ও পদমর্যাদা তত কমে যায় বলে বয়োবৃদ্ধির প্রতি এরা বিরূপ মনোভাব পোষণ করে। সামাজিক প্রতিকূল মনোভাব এদের এই বিরূপ মনোভাবকে আরও গভীরতর করে তোলে। আচ্ছা, আমি এই পর্বটি আর বড় করছি না। এই পর্বটি থেকে বোঝা যাবে আপনারা এই বইটি কেমনভাবে নিচ্ছেন এবং এই বইটি আমার কতটুকু কন্টিনিউ করা উচিত। কারণ আমি আগেই বলে রাখি, বইটি কিন্তু খুবই দীর্ঘ হবে, খুবই দীর্ঘ, যার কিনা 2টি পার্ট। বিকাশ মনোবিজ্ঞানের বা এই ইবি হারলকের লেখা ডেভেলপমেন্টাল সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ, এটি কিন্তু 2টা পার্টে 2টা খণ্ডে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সুলতানা বানু এটির অনুবাদ সম্পন্ন করেছেন। তো আপাতত আমি এখান থেকে আর আগাচ্ছি না, কারণ আমি এখানেই রাখছি। এবং আপনারা এই বইটি কেমনভাবে নিচ্ছেন সেটি যদি আপনারা একটু আমাকে জানান, তাহলে আমার মনে হয় আমার জন্য সবচেয়ে ভালো হয়। এবং আপনারা বইটি আপনাদের কেমন লাগতে পারে এতটুকু, মানে এটা অনেকটা আপনারা বলতে পারেন এই বইটির একটা ট্রেইলার ছিল। যদিও এর আগে আমি কিছু একটা ভিডিও করেছি 45 মিনিটের মতো, বইটি সম্বন্ধে কিছু কথা বলেছি, আবার নিজের ব্যক্তিগত আলাপচারিতাও করেছি। তো আপনারা একটু দেখেন আপনাদের কাছে কীরকম লাগছে, আপনারা এটা কতটুকু পজিটিভভাবে নিচ্ছেন। এবং আমরা তার পরবর্তীতে জানব বিকাশের তাৎপর্যপূর্ণ তথ্যসমূহ, যেখানে বিকাশের রূপটা যদি আপনারা বোঝেন যে কিভাবে আমাদের মানুষের মগজ পরিবর্তন হচ্ছে, আমাদের মানুষের ব্যবহার পরিবর্তন হচ্ছে, আচরণের পরিবর্তন হচ্ছে, এই ব্যাপারগুলো আপনারা আর একটু ভালোভাবে দেখবেন। আশা করি পরবর্তী পর্বে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু আমাকে দয়া করে লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে বইটি, এবং এটি কি পাঠ আমার সম্পূর্ণ করা উচিত কিনা। কারণ যেহেতু বইটি অনেক বড়। আমি আপাতত এখানেই থামছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা। এবং সবার প্রতি একটা অনুরোধ, সবাই যেখানেই থাকেন সাবধানে থাকেন। ভালো থাকবেন সবাই।